শিক্ষা বিজ্ঞান বিষয়ে আজকে আলোচনার অন্যতম বিষয়বস্তু হলো মূল্যায়ন, যাকে আমরা বলি ইভালুয়েশন। দেখবে এই যে মূল্যায়ন কথাটি বলছি, তিনটে নাম বলছি। এই তিনটে নাম একটু ভালো করে দেখো এবং শোনো। এই তিনটে নামের সঙ্গে আমরা খুব পরিচিত। কি সেই তিনটে নাম? এক বলছি, দেখো, এক কি বলছি? মূল্যায়ন। দুয়ে বলছি পরিমাপ। তিনে বলছি অ্যাসেসমেন্ট। কি কি বললাম? মূল্যায়ন, পরিমাপ, অ্যাসেসমেন্ট। এই তিনটে নাম আমরা প্রায় শুনেছি, কিন্তু দেখো, একটু খেয়াল করে দেখো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে স্যার মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট এগুলো প্রায় একই রকম। কিন্তু আমি বলবো এগুলো সম্পূর্ণ আলাদা। কোনো বিষয় সম্পর্কে কোনো শিক্ষার্থী কতটা জানতে পেরেছে, তাহলে তার জন্য কি দরকার? অ্যাসেসমেন্ট। আবার এই অ্যাসেসমেন্টের আন্ডারে কি রয়েছে দেখো। যদি অ্যাসেসমেন্টের ভাগগুলো আমরা দেখি, তিনটে ভাগ দেখতে পাবো: মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট। একটা ডায়াগ্রামের মধ্যে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে তিনটের মধ্যে কি সম্পর্ক রয়েছে বা তিনটে কি। ধরো, এটাকে আমরা কি বলছি? ইভালুয়েশন, যেটা বাংলায় বলছি মূল্যায়ন। তার আন্ডারে কি রয়েছে? তার আন্ডারে রয়েছে অ্যাসেসমেন্ট। তার আন্ডারে কি রয়েছে? মেজারমেন্ট, পরিমাপ। তাহলে কি দেখলাম? মূল্যায়নের ক্ষুদ্র রূপ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের ক্ষুদ্র রূপ পরিমাপ। তবুও দেখবে ঠিক করে হয়তো বোঝা যাচ্ছে না, তবুও মনে হচ্ছে স্যার মূল্যায়ন, অ্যাসেসমেন্ট এবং পরিমাপ একই রকম। একটা উদাহরণ দিই, তাহলে এটা বুঝতে পারবে। ধরো, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একজন শিক্ষার্থী, অঙ্কে 100-র মধ্যে 99 পেয়েছে। কি বললাম? অঙ্কে 100-র মধ্যে 99 পেয়েছে। তাহলে এটাকে আমি কি বলবো? পরিমাপ। এটাকে কি বলছি? পরিমাপ। এবার এখান থেকে দুয়ে ডিসাইড হবে যে সে আর্টসে পড়বে না সায়েন্সে পড়বে। তাহলে এটা নিয়ে একটা তথ্য তাকে সরবরাহ করা হবে। এই তথ্যটাকে বলছি কি? অ্যাসেসমেন্ট। এই তথ্যটাকে বলছি অ্যাসেসমেন্ট। সর্বোপরি চূড়ান্ত কি হলো? না, সে সায়েন্সে ভর্তি হলো। তাহলে এই চূড়ান্ত রেজাল্টটাকে বলছি কি আমি? ইভালুয়েশন বা মূল্যায়ন। তার মানে কি দেখলাম? যে একটা শিক্ষার্থী মাধ্যমিকে গণিত পরীক্ষা দিল, 100-র মধ্যে 99 পেয়েছে। এটা কি? তার পরিমাপ। এবার সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, তথ্য সরবরাহ করা হচ্ছে, সেটাকে বলছি অ্যাসেসমেন্ট। তো চূড়ান্ত কি হলো? না, সে সায়েন্স নিয়ে ভর্তি হলো। তাহলে চূড়ান্ত রেজাল্টটাকে বলছি আমরা ইভালুয়েশন বা মূল্যায়ন। তাহলে মোটামুটি আমরা দেখলাম কি? যে মূল্যায়ন কি, পরিমাপ কি, অ্যাসেসমেন্ট কি।
যে এটা সম্পর্কে আমাদের সামান্য একটু ধারণা হলো। তবে এই প্রত্যেকটা অংশ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব একটা ক্লাস। আজকে আমরা আলোচনা করব মূল্যায়ন নিয়ে। তো প্রত্যেকটা টপিক ভালোভাবে জানার জন্য এবং বোঝার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের যে বেল আইকনটি রয়েছে ওটাতে ক্লিক করে রাখবে। তাহলে যখন যে ভিডিও আমি তোমাদের জন্য দেব তাহলে সবার আগে তোমরা সেটা নোটিশ পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। যে সমস্ত শিক্ষার্থী NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি অথবা পিজি পড়াশোনা করছো, তারা কিন্তু এটা ভেবো না যে ওপেন মানে পড়াশোনা করতে হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওপেন মানে নিয়মিত ক্লাস করতে হয় না, এটা ঠিক, কিন্তু নিয়মিত পড়াশোনা করতে হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যারা এই বছর ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এক্সাম কেমন হয়ে থাকে বা প্রশ্ন কেমন হয়ে থাকে। ক্লিয়ার? আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের সবার প্রিয় গোপাল স্যার। যেটা তোমাদেরকে আমি সাজেস্ট করব যে প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা টেক্সট বইও পড়তে পারো, কিন্তু সমস্যা কোথায়? টেক্সট বই সম্পূর্ণ ইংলিশে, যার জন্য অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। তাই কোনো শিক্ষার্থীর যদি মনে হয় যে বাংলাতে স্যার কিছু নোটস লিখে দিন বা বাংলাতে আপনি কিছু সাজেশন করে দিন, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে তোমাদের যদি মনে হয় কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে তোমরা এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কি সুবিধা পাবে? নোটস নেওয়ার পরে তোমরা চাইলে অফলাইন ক্লাস করতে পারো বা অনলাইন ক্লাস করতে পারো। আমরা চেষ্টা করে থাকি তোমাকে যাতে সর্বোচ্চ কমনযোগ্য নোট দেওয়া যায়। সব থেকে একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো যখন তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়া হয়, দেখা যায় স্টুডেন্টরা পড়াশোনা ঠিকঠাক না করার ফলে তারা অ্যাসাইনমেন্টের সমস্ত প্রশ্নের উত্তর করতে পারছেন। আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তোমাকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকি, তার জন্য কোনো মূল্য তোমাকে দিতে হবে না। আর নোটসের জন্য যে মূল্য নেওয়া হয়ে থাকে বা সাজেশনের জন্য যে মূল্য নেওয়া হয়ে থাকে সেটা সব থেকে কম। সর্বোপরি নেতাজি ওপেন কোচিং সেন্টারের অন্যতম সুবিধা বলতে পারো বা বৈশিষ্ট্য বলতে পারো, কোনো শিক্ষার্থীকে কোনো সময় কোনোভাবে মেসেজ বা কল করা হয় না যে তুমি নোটস নাও, নোটস নিতে হবে, নোটস নিয়ে পড়াশোনা করতে হবে। তোমার প্রয়োজন থাকলে নোটস নেবে, না হলে নেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, আমরা আলোচনার মূল অংশে চলে যাব। আমরা কি বলছিলাম একটু আগে? যে সমস্ত শিক্ষার্থী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়েছো, তারা কোন কোন পেপারের এক্সাম দিয়েছিল? টোটাল শিক্ষা বিজ্ঞানে 4টা পেপার এক্সাম দিয়েছো। CCED 01, 02, 03 এবং 04, এই 4টা পেপার তোমরা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো। এবার সেকেন্ড ইয়ারে তোমাদের এক্সাম দিতে হবে CCED 05, 06, 07, 08, 09 এবং 10। অর্থাৎ ফার্স্ট ইয়ারে দিয়েছিলাম আমরা 4টা পেপারের পরীক্ষা শিক্ষা বিজ্ঞানের,
এখানে শিক্ষা বিজ্ঞানে 6টা পেপারের পরীক্ষা দেব। তার মানে তুলনামূলকভাবে ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে বেশি পড়াশোনা করতে হবে। আর আজকে আমরা যে মূল্যায়ন বা ইভালুয়েশন সম্পর্কে আলোচনা করব, এটি হলো তোমাদের এই 08 বা 8 নম্বর পেপারের অংশ। ক্লিয়ার? এটা বোঝা গেছে যে মূল্যায়ন কোন পেপারে রয়েছে। নেক্সট দেখো কি বলবো মূল্যায়ন সম্পর্কে। যে মূল্যায়নের ইংরেজি শব্দ হলো ইভালুয়েশন। মূল্যায়ন কি জিনিস? মূল্যায়ন হলো শিক্ষার্থীর সামগ্রিক বিচারকরণের একটি প্রক্রিয়া। মূল্যায়ন কোনো শিক্ষার্থীর পরিমাণগত এবং গুণগত দিক নির্দেশ করে থাকে। অর্থাৎ মূল্যায়ন শব্দের যদি সাধারণ অর্থ আমরা দেখি বা অর্থমূল্য দেখি, এর অর্থমূল্য হবে মূল্য আরোপ বা বিচার। অর্থাৎ ধরো আমি ধরলাম দুটো শিক্ষার্থী, তার মধ্যে কে বেস্ট বা কে শিক্ষা বিজ্ঞান বিষয়ে বেশি দক্ষ বা বেশি জানে, তার জন্য আমাকে কি করতে হবে? ইভালুয়েশন সিস্টেম আনতে হবে। মানে তার জন্য আমাকে কোনো পরীক্ষা নিতে হবে বা কোনো আমাকে ইন্টারভিউ নিতে হবে, বা তাকে আমি কোনো বিষয়ে আমি পড়া জিজ্ঞেস করতে পারি, তার উত্তর থেকে আমি বলতে পারি ওই শিক্ষার্থী ওই বিষয়ে কতটা দক্ষ বা কতটা জ্ঞান অর্জন করেছে। তাহলে সে থেকে বলতে পারি কোন শিক্ষার্থী কতটা ভালো। অর্থাৎ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় বা তাদের অর্থপূর্ণ মূল্যমান নির্ধারণ পদ্ধতিকে বলছি আমরা কি? মূল্যায়ন। তাহলে মূল্যায়ন শব্দটি শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়ে এসেছে শিক্ষাগত মূল্যায়ন রূপে। তাহলে শিক্ষাগত মূল্যায়ন কি জিনিস? শিক্ষাগত মূল্যায়ন হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর আগের কি আচরণ অর্থাৎ অতীত আচরণের প্রেক্ষাপটে বর্তমান সম্পাদিত আচরণের সাপেক্ষে, অর্থাৎ বর্তমান সে যে আচরণটা করছে তার সাপেক্ষে তার ভবিষ্যৎ আচরণ কেমন হবে, সে সম্বন্ধে মূল্য আরোপের একটি প্রক্রিয়া হলো শিক্ষাগত মূল্যায়ন। শিক্ষা প্রক্রিয়ার বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিয়ে শিক্ষাবিদগণ শিক্ষাগত মূল্যায়নের সংজ্ঞায় বলেছেন যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় কোনো একটি স্তরে শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্য পূরণের পক্ষে কতটুকু অগ্রসর হয়েছে। কি বলা হলো? যে ধরো তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমার লক্ষ্য তুমি আগে ভালো করে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তাহলে তুমি ভালো রেজাল্ট করবে বা ভালোভাবে পাস করবে। তাহলে ওই ভালোভাবে পাস করার উদ্দেশ্যে তুমি কতটা এগিয়েছো বা কতটা অগ্রসর হয়েছো সেটা বিচার করব। কতটা তুমি সাবজেক্টে পারদর্শী সেটা নির্ণয় করা। তাহলে দেখো শিক্ষা পারপাসে তুমি ওই বিষয়ে কতটা জ্ঞান অর্জন করেছো বা ওই বিষয়ে তুমি কতটা জেনেছো, তাহলে ওই সম্পর্কে বিচার করাটাই হলো শিক্ষাগত মূল্যায়ন। তাহলে এই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থীর আচরণের গুণগত এবং পরিমাণগত মূল্যমান বিচার করা হয় এবং তা নির্ণয় করা হয়। তাহলে একটা কি দেখলাম শিক্ষাগত মূল্যায়ন কি জিনিস। এবার মুদালিয়ার কমিশন মূল্যায়ন সম্পর্কে বলেছে। মুদালিয়ান কমিশনের মতে বলা হয়েছে এই যে পুঁথিগত পারদর্শিতা, মানে আমরা যেটা পাঠ্যপুস্তক থেকে রোজ পড়াশোনা করছি, বলছে এই পারদর্শিতা নির্ণয়ের সঙ্গে সঙ্গে আমাদের পাঠ্যক্রম বা সিলেবাসের বাইরের যে অংশগুলো, শিক্ষার্থীর মনোভাব, আগ্রহ, আদর্শ, চিন্তার রূপ, স্বাস্থ্য, কাজের অভ্যাস এবং সামাজিক অভিযোজনের যে ক্ষমতা পরিমাপক ব্যবস্থা, তাকে বলছি মূল্যায়ন। মানে মুদালিয়ার কমিশন বলছে তোমার পাঠ্যপুস্তক ব্যতীত তোমার পারিপার্শ্বিক পরিবেশে মানে পাঠ্য বহির্ভূত তোমার মনোভাব কি, তোমার আদর্শ কি,
তোমার কাজের অভ্যাস কি, তুমি সমাজে কতটা অভিযোজন হয়েছো বা অভিযোজনের কতটা ক্ষমতা রয়েছে, সেটা পরিমাপকটাকেই বলা হচ্ছে বা পরিমাপকের ব্যবস্থাটাকে বলা হচ্ছে মূল্যায়ন। তাহলে মোটামুটি মূল্যায়ন জিনিসটা বোঝা গেছে। এবার দেখো, যদি আমি বলি যে মূল্যায়ন কত ধরনের, মূল্যায়ন মূলত দুই ধরনের। এক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বা গঠনকালীন মূল্যায়ন, যেটিকে ইংরেজিতে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর একটি হলো চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন, যেটা ইংলিশে বলা হয় সামাটিভ অ্যাসেসমেন্ট। ধারাবাহিক মূল্যায়ন কি জিনিস না, পাঠ চলাকালীন, মানে তোমাকে যে আমি পড়াচ্ছি, এই পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য এই মূল্যায়ন। তাই এটাকে বলছি ধারাবাহিক মূল্যায়ন। মানে আমি তোমাকে এখন পড়াচ্ছি, প্রয়োজনে পড়ার শেষে আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, নতুবা আজকে তোমাকে পড়তে দিলাম, আমি কালকে জিজ্ঞেস করতে পারি। মানে আমি তোমাকে যখন খুশি পড়াটা জিজ্ঞেস করতে পারি। এটাকে বলছি ধারাবাহিক মূল্যায়ন, কারণ এটা কি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং পাঠ চলাকালীন শ্রেণীকক্ষে এই মূল্যায়ন হয়ে থাকে, মানে আমি পড়াতে পড়াতেও হয়ে থাকে বা পরের দিন ক্লাসেও হতে পারে। চূড়ান্ত মূল্যায়ন জানো, যেটা তোমরা ফাইনালে দিয়ে থাকো, শেষ এক্সাম। তাহলে এটা পাঠ চলাকালীন শ্রেণীকক্ষে মূল্যায়ন হয়ে থাকে এবং চূড়ান্ত মূল্যায়নের পূর্ব পর্যন্ত, মানে ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত ধারাবাহিকভাবে এই মূল্যায়ন চলতে থাকে। তাহলে এই মূল্যায়নের মাধ্যমে কি জানা যাবে, শিক্ষার্থী আমি যেটা পড়ালাম বা শিক্ষার্থী যেটা শিখলো, সেটা সেই বিষয়ে কতটা সবলতা বা কতটা জেনেছে বা তার দুর্বলতা কি আছে, সেটা আমি জানতে পারবো। কার মাধ্যমে? স্টুডেন্টের ফিডব্যাকের মাধ্যমে। এছাড়া কি এই মূল্যায়নের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ শিক্ষণকে আরো বেশি কার্যকরী করা। মানে তুমি যে ফাইনাল পরীক্ষা দেবে বা তুমি যে শিখে শিখে যাচ্ছ, পরবর্তীতে কতটা কার্যকরী হবে, সেই কার্যকরী করে তুলতে সাহায্য করে এই ধারাবাহিক মূল্যায়ন। এই মূল্যায়নকে শিক্ষণের জন্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলা হয় থাকে। কি বললাম? এই ধারাবাহিক মূল্যায়নকে বলা হয় শিক্ষণের জন্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কারণ এই মূল্যায়ন শ্রেণীকক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বা অআনুষ্ঠানিকভাবে হতে পারে। মানে আমি আজকে বলে দিলাম কালকে পরীক্ষা নেব, আনুষ্ঠানিক। আমি কিছুই বললাম না, হঠাৎ করে কোশ্চেন জিজ্ঞেস করলাম, অআনুষ্ঠানিক। চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন কি জিনিস? বলা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের উল্টোটা। অর্থাৎ এখানেও একটা এক্সাম প্রসেস রয়েছে। সিস্টেমটা কি? ওটা যেমন কন্টিনিউয়াস প্রসেসে চলছিল, এটা কন্টিনিউয়াস নয়। এটা কেমন ভাবে হবে? বলছে নির্দিষ্ট সময় অন্তর। আমি 3 মাস অন্তর করতে পারি, 6 মাস অন্তর করতে পারি, বা বছরের শেষে করতে পারি। অর্থাৎ নির্দিষ্ট সময় বা পর্যায় সমাপ্তিতে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হলো চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের পাস বা ফেল নির্ধারণ করা হয়ে থাকে এবং তারা কতটা সাফল্য সেটাকে আমরা নির্ধারণ করব এবং শেষে একটা সার্টিফিকেট দেব। তার মানে যখনই তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তাহলে শিক্ষার্থীর ভুল বা ত্রুটি সংশোধনের আর কোনো উপায় থাকলো না। দেখো, ধারাবাহিক মূল্যায়নে তুমি আজকে একটা ভুল অ্যান্সার দিলে, ভুল লিখে দিলে, তোমাকে পরের দিন বললাম এটা যদি না বুঝতে পারো থাকো আবার বলো, আবার বুঝিয়ে দিচ্ছি, বা এটা এভাবে লিখবে। কিন্তু এখানে তো তুমি সার্টিফিকেট পেয়ে গেলে, ফাইনাল রেজাল্ট পেয়ে গেলে। অর্থাৎ এখানে ভুল ত্রুটি সংশোধনের কোনো জায়গা থাকবে না। দুটো জিনিস বোঝা গেছে যে মূল্যায়নের দুটি ভাগ, ধারাবাহিক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন। নেক্সট আমরা যেটা দেখব যে মূল্যায়নের বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ টিচিং লার্নিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ তুমি যে স্তরে পড়াশোনা করো না কেন, সেই স্তরেই মূল্যায়ন হবে এবং তার গুণগত মান নিয়ন্ত্রণ করে থাকে এই মূল্যায়ন। শিক্ষণ পরিচালিত হয় একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে এবং তার ভিত্তিতে আবার এক্সাম হবে। অর্থাৎ মূল্যায়ন শিক্ষাক্রমের একটা পাঠ ভিত্তিক। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শিখন এবং শিক্ষকের পাঠ পরিচালনার ক্ষেত্রে অন্যতম সাহায্যকারী প্রক্রিয়া হলো এই মূল্যায়ন। মানে আমি যে তোমাকে পড়াচ্ছি, যদি না মূল্যায়ন সিস্টেম থাকে, তুমিও মনোযোগ দিয়ে শুনবে না।
বা মূল্যায়ন সিস্টেম যদি না থাকে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষক যে পাঠটি পরিচালনা করছে সেটা ঠিকঠাক হচ্ছে না। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থী শিখন ও শিক্ষকের পাঠ পরিচালনার ক্ষেত্রে অন্যতম সহায়ক হচ্ছে মূল্যায়ন। 4 কি বলছি আমরা? দেখো 4 বলছি মূল্যায়ন সংশোধনাত্মক প্রক্রিয়া। অর্থাৎ একটু বলেছিলাম না, তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সেটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, বা সেটার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা, বা তুমি ওই বিষয়ে কতটা সবল তা জানতে সাহায্য করে। মূল্যায়নের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। ধরো তোমরা এখন পড়াশোনা করছো, মূল্যায়নের উদ্দেশ্যে যে আমার শেষে ফাইনাল রেজাল্ট হবে, ফাইনাল পরীক্ষা দিতে হবে, তার জন্য আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। অর্থাৎ মূল্যায়নের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অর্থাৎ শিক্ষার বহুমুখী লক্ষ্য সাপেক্ষে মূল্যায়ন পরিচালিত হয়ে থাকে। নেক্সট কি বলছি? মূল্যায়ন ভিন্ন ভিন্ন ভাবে বাস্তবায়িত হয়। অর্থাৎ শিক্ষার্থীর একই আচরণকে লক্ষ্য ও উদ্দেশ্যের বিভিন্নতার সাপেক্ষে মূল্যায়নকে ভিন্ন ভিন্ন ভাবে করা হয়। নেক্সট কি বলছি? মূল্যায়ন সর্বদা শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার্থীর শিক্ষণলব্ধ অভিজ্ঞতার সঙ্গে সুসম্পর্ক রেখে অগ্রসর। অর্থাৎ তুমি 6 কি পড়াশোনা করেছো, ধরো তোমাকে 7 আমি পড়াচ্ছি, ক্লাস 7, তাহলে 6 যেটা পড়াশোনা করেছো দেখা যাবে 7 তার কিছুটা অংশ রয়েছে। অর্থাৎ তোমার পূর্ব জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য করে কি করা হয়ে থাকে? একটা সম্পর্ক তৈরি করা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার্থীর যে অভিজ্ঞতা যেটা অর্জিত রয়েছে, শিক্ষণলব্ধ অভিজ্ঞতা, তার সঙ্গে সুসম্পর্কে রেখে মূল্যায়ন অগ্রসর হয়ে থাকে। মূল্যায়ন একটা জটিল প্রক্রিয়া, তার কারণ শিক্ষার্থীর কোনো আচরণকে বিভিন্ন দিকে তাৎপর্য বিচার বিশ্লেষণ দ্বারা বিচার করা হয়ে থাকে। এই বিচার সাপেক্ষে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন নির্ধারিত হয়ে থাকে বলে মূল্যায়ন একটা জটিল কিন্তু সামগ্রিক মূল্য আরোপ করে। অর্থাৎ মূল্যায়ন শিক্ষার্থীর সামর্থ্য ভিত্তিক প্রক্রিয়া। তুমি নিশ্চয়ই ক্লাস 8 পড়াশোনা করছো, নিশ্চয়ই তোমাকে 12 কোশ্চেন দিয়ে দেওয়া হবে না। অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে মূল্যায়নের একটা প্রশ্ন করা হবে। নেক্সট কি বলছি? মূল্যায়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। একটু আগে বলেছিলাম যে আমি রোজ তোমার মূল্যায়ন করতে পারি বা শেষেও হতে পারে চূড়ান্ত পর্যায়ে। নেক্সট কি বলছি? মূল্যায়ন শিক্ষার্থীকে আত্মশিক্ষণে উৎসাহিত করে। অর্থাৎ তুমি যখন দুই বন্ধুর মধ্যে তোমার আজকে যেটা পড়িয়েছি বা আগের পড়াশোনা নিয়ে আলোচনা করবে, যখন দেখবে তুমি পারছো না কোনো উত্তর, তখন বুঝতেই পারবে যে তোমার জ্ঞান আহরণের ক্ষেত্রে কোথাও সমস্যা রয়েছে, বা ওই বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে কোথাও সমস্যা রয়েছে। বা তুমি যখন বেটার পারবে তখন মনে হবে আরো ভালো করে আমি পড়াশোনা করি বা আরো অন্য কিছু জানার চেষ্টা করি। অর্থাৎ শিক্ষার্থীর আত্মশিক্ষণে উৎসাহিত করে। সর্বোপরি কি? মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতাকে নির্ণয় করে থাকে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? মূল্যায়নের আমি প্রায় 11 থেকে 12টি বৈশিষ্ট্য বললাম। তোমরা চেষ্টা করবে 6 থেকে 7টি বৈশিষ্ট্য ভালোভাবে মনে রাখতে। যেইগুলো তোমার সহজ মনে হবে ওই বৈশিষ্ট্যগুলোই তুমি ভালো করে দেখে রেখো। কোনো অংশ যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে নিচের কমেন্টে অবশ্যই জানাবে। বা তোমার যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্যাপারে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি তোমার জানার থাকে অবশ্যই নিচের কমেন্টে জানাবে। ঠিক আছে? সবাই ভালো করে পড়াশোনা করো।